ভিখারির মতো? আমি নিজে আসিনি, আকরাম আমাকে এখানে ডেকেছে। আমি তো আগেই জানতাম লোকটা পাগল। ঠিক তখনই একটি চকচকে কালো দামি গাড়ি এসে থামলো। সবাই গাড়িটার দিকে তাকালো। গাড়ি থেকে আকরাম নামলো, আর তার সঙ্গে ছিল আরেকজন লোক। সে ছিল লম্বা, সুগঠিত আর শক্তপোক্ত। সে আর কেউ নয়, বলরাজ। সে একটি খুবই নামী পোশাক কোম্পানির মালিক এবং দ্য মাফিয়া কিং এর এক শক্ত স্তম্ভ। তাকে দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল। বলরাজ সম্পর্কে সে আগে থেকেই শুনেছিল। তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজ জি এর সঙ্গে দেখা করা উচিত? সে তাকে ছবিতে দেখেছিল, কিন্তু ছবিতে দেখা আর সামনে থেকে দেখা এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার মনে প্রশ্ন জাগলো, বলরাজ কেন তার সঙ্গে দেখা করতে চাইছে। এখানে কি হচ্ছে? সরি স্যার, কিন্তু এই লোকটা আমাকে আর কাস্টমারদের খুব বিরক্ত করছিল। আমি এই চোরটাকে ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না, তাই ও এখানে ঝামেলা করছে। তোমার সাহস কি করে হয় ওকে চোর বলার? তুমি কে ওকে ভিতরে ঢোকা থেকে আটকাবে? তোমার বাবা কি এই হোটেল খুলেছে? ও আমার অতিথি, আর আজকের পর যদি তোমাকে এই হোটেলের আশেপাশে দেখি, তোমার পা ভেঙে দেব। এখান থেকে চলে যাও। সরি স্যার। সরি টাইগার, এই বোকাটার জন্য। আসলে আজকাল ছোট মানুষই ছোট মানুষের শত্রু হয়ে যাচ্ছে। চলো ভেতরে যাই। আকরাম ইশারা করলো অভিনবকে তার সঙ্গে ভিতরে আসতে। অভিনব আকরামের পেছনে পেছনে হাঁটছিল। সে অনুভব করছিল ভারী পায়ের শব্দে বলরাজও তার পেছনে আসছে। কিছুক্ষণ পর তারা হোটেলের একটি বিলাসবহুল ঘরের বাইরে এসে পৌঁছালো। ভিতরে ঢোকার আগে হোটেলের ম্যানেজার এসে বলল, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার। আপনাদের জন্য কিছু আনবো? একটা কাজ করো, এখানে যত ধরনের লিকার আছে তার একটা লিস্ট আমাকে দাও। শিওর স্যার, কিন্তু স্যার যদি আপনার আপত্তি না থাকে, আমি আমাদের হোটেলে থাকা সব লিকারের নাম জানি। আমাদের কাছে টেকিলা আছে 5 লাখ টাকা, ভডকা 8 লাখ টাকা, হুইস্কি 1 লাখ টাকা, আর জিন আছে 12 লাখ টাকা। স্যার আপনি কি নিতে চান? গ্রেট। ব্যাপারটা হলো আজ আমার কাছে খুব স্পেশাল গেস্ট আছে, তাই সবচেয়ে দামিটা পাঠাও আর বাকি সবকিছুই পাঠাও। শিওর স্যার, আমি আপনাদের জন্য সেরা লিকার নিয়ে আসছি। গুড ইভিনিং স্যার। আকরাম, হোটেলটা তোমার, অ্যালকোহলও তোমার, তবুও তোমার ম্যানেজার তোমাকে অ্যালকোহলের দাম বলছে, যখন তুমি যে কোনোটা নিতে পারো। কারণ বন্ধু, আমি দিনের হিসেব করে অ্যালকোহল অর্ডার করি, আর আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমাদের সবার জীবনের জন্য। তাই আজ আমরা তিনজনই দামি অ্যালকোহল নেব। তো চল উপভোগ করি। ওকে, কাম লেটস এনজয়। এখন এখানে তোমার পরিচয় লুকানোর দরকার নেই। এই ঘরটাও প্রাইভেট আর সবচেয়ে সেফ। বসো। ঘরটা ছিল ভীষণ বিলাসবহুল। তিনজনই বসে পড়ল। অভিনব খুব মনোযোগ দিয়ে বালরাজকে লক্ষ্য করছিল। বালরাজ, আজ আমি তোমাকে এখানে ডেকেছি খুব গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়ার জন্য। আমরা সঞ্জয়ের ছেলে টাইগারকে খুঁজে পেয়েছি, কিন্তু সে এখন আন্ডার কাভারে আছে, তাই বাইরে তোমার সঙ্গে পরিচয় করাতে পারিনি। Excuse me, sir. Your snacks and drinks. Cheers. Cheers. তাহলে এই হলো টাইগার? হ্যাঁ, এটাই আমাদের টাইগার। আমি চেয়েছিলাম ও যেন আমাদের টিমের বড় আর গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে দেখা করে, আর দেখা করার পর আমরা যে পথে এগোচ্ছি সেই পথে আমাদের নেতৃত্ব দেয়। ক্ষমা করো বন্ধু, কিন্তু আমি একটু হাসছি। কি হলো, সব কথা তুমিই বলছো। আমাদের টাইগার কি বোবা?
বলরাজ, টাইগার সম্পর্কে এভাবে কথা বলা উচিত নয়। ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। তোমার এই সাহসটা আমার ভালো লেগেছে। ওকে, তুমি বস হতে পারো, কিন্তু ভুলে যেও না তুমি কার সামনে বসে আছো। আমি টাইগার। টাইগার না চুপ করে থাকে, না নরম ভাবে কথা বলে। টাইগার সরাসরি গর্জন করে। তাহলে তুমি টাইগার? ওকে টাইগার, বলো তো এত বছর তুমি কোথায় ছিলে? এমন নয় তো যে এত বছর পর হঠাৎ এসে আমাদের মাথার উপর বসে পড়বে আর আমরা মেনে নেব তুমি টাইগার। এটা কি কোনো মজা? তাই তো বলেছিলাম আকরাম। আর যে সিংহাসনের কথা বলছো, সেটা দখল করা হয় না, সেটা অর্জন করতে হয়, বুঝেছো? আমি খুব ভালো করেই জানি চিন্তায় আমার রক্তে নেই। এত বছর আমি কোথায় ছিলাম, কি করছিলাম, এসব বোঝানোর সময় আমাদের নেই। আর আমি টাইগার কিনা সেটা নিয়ে ওকে, তুমি পথ দেখাও, আমি প্রমাণ করে দেব। ব্রাভো! এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। আকরাম হাসি নিয়ে অভিনবের দিকে তাকালো। তার চোখে অভিনবের জন্য গর্ব স্পষ্ট ছিল। অভিনব তার কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু বালরাজের কপালের ভাঁজ তখনও কাটেনি। তার চোখ বলছিল এত সহজে সে অভিনবকে টাইগার হিসেবে মেনে নেবে না। যাই হোক, পুরো গ্রুপে বালরাজ যদি কোনো কিছুর জন্য পরিচিত হয়ে থাকে, সেটা হলো তার জেদ। সে মেনে নিতে পারছিল না যে আগামীকাল একটা ছেলে তার ওপর রাজত্ব করবে। শুধু আকরামের প্রশংসা যথেষ্ট নয় প্রিয়, আর আমি এখনো মেনে নিইনি যে তুমি টাইগার। তুমি বলেছো তুমি প্রমাণ করতে পারো যে তুমি টাইগার, তাই তো? ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই। তুমি কি বলছো? রিল্যাক্স আকরাম, রিল্যাক্স। চলো ফাইট করি। যদি তুমি জিতো, আমরা মেনে নেব তুমি টাইগার, কিন্তু যদি হারো, তাহলে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাঁও থেকে অনেক দূরে কোথাও গিয়ে সেটেল হয়ে যেও। বলরাজ, তুমি কি বলছো? এটা ঠিক নয়। চলো ফাইট করি। কবে ফাইট করতে চাও? এটা শুনে বালরাজের মুখে একটা হাসি ফুটে উঠল। আকরাম হতবাক হয়ে গেল। এরপর কি হবে? সত্যি কি ফাইট হবে? অভিনব কি বালরাজকে হারাতে পারবে? না টাইগার, থামো। তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। ব্যাস, আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি। আজ বালরাজ আমার সঙ্গে সরাসরি কথা বলছে। আমি চাই না কালকেও আমার পেছনে কথা বলুক। অভিনবের চোখে যে তীব্রতা আকরাম দেখেছিল, ঠিক সেই একই দৃষ্টি সঞ্জয়ের চোখেও একদিন ছিল। আকরাম গভীর নিঃশ্বাস নিল এবং সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ তার ব্যক্তিগত আরিনাতে অভিনব আর আকরামকে নিয়ে পৌঁছালো। এটাই সেই আরিনা যেখানে বলরাজ প্রায় লড়াই করত। সেই বিশাল আরিনাতে 3 জন ছাড়া আর কেউ ছিল না। আর একবার ভেবে দেখো, আজ পর্যন্ত এই রিংয়ে আমি কখনো হারিনি। এই রিংয়ে তুমি আজ পর্যন্ত হারোনি একটাই কারণে, আজকের আগে তুমি কখনো সঞ্জয়ের ছেলে টাইগারের মুখোমুখি হওনি। তাহলে আকরাম, তুমি কাকে বেট করছো? আমাকে না ওকে? বোকার মতো কথা বলো না। টাইগার যখন সামনে দাঁড়িয়ে আছে, তখন অন্য কারোর উপর বেট করা কি সম্ভব? ভালো করে ভেবে নাও,
তুমি এটা নিয়ে তিক্তভাবে অনুতাপ করবে। তুমি আর মুখ দেখা